সভাপতি এবং বিভিন্ন পর্যায় থেকে বিসিসিআই, এসএমই ফাউন্ডেশন, কম্পিটিশন কমিশনের প্রাক্তন একজন সদস্য ডাক্তার শারমিন, তারপরে আমাদের চিত্রনায়ক ইমন, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ বৃন্দ এবং মিডিয়া কর্মীবৃন্দ, আমি এতক্ষণ আসলে শুনছিলাম এবং শিখছিলাম। আমি আজকে আসলে মূলত ছাত্র, হ্যাঁ, এবং ছাত্র হিসেবে যে অনেক শিখছি, তো এর মধ্যে সাম কনফ্লিক্টিং ইস্যুস আর অলসো হিয়ার। যেমন একজন বলছেন যে অ্যাওয়ারনেস বিল্ডিং, তার মানে শিক্ষা দেওয়া, একজন না অনেকে বলছেন। তো আমি ছোটবেলায় শুনেছি চোর না শুনে ধর্মের কাহিনী। তো চোরকে যতই শিক্ষা দেন সে এড়িয়ে যাবে, এটা হলো বেসিক্স আমার কাছে মনে হয়েছে। আরেকটা জিনিস, আমাদের প্রয়াত, আমার কাছে শ্রদ্ধেয় ব্যক্তি জনাব হুমায়ুন আজাদ, হুমায়ুন আজাদের একটা প্রবন্ধ পড়েছিলাম, সেটার নাম হলো বাঙালি একটি রুগ্ন জাতি গোষ্ঠীর নাম, এবং তার এক জায়গায় 22টা তিনি উদাহরণ দিয়েছেন। বলেছেন প্রতারক, মৃত্যু, প্রবঞ্চক, পরশ্রীকাতর, 22টা দিয়ে বলেছেন এরকম আরো 101টা মণিরত্নের সমাহার আপনারা পাবেন। উনি নিশ্চয়ই আমাদের ভূখণ্ড নিয়ে বলছেন, কারণ অন্য ভূখণ্ড নিয়ে আমার অধিকার হয় কিনা আমি জানি না, আমাদের কথাই বলে এবং আমার ওই প্রবন্ধটা পড়ে মনে হলো আয়নায় নিজেকে দেখছি, যা কিছু আছে তার মধ্যে মিথ্যার কমই আছে। এটার একটা আমরা বলতে পারি, আমরা ওই যে উনি যেটা বলছেন যে সরকারের কাজ হবে আমাদেরকে করা, নীতি নির্ধারণ করে দেওয়া এবং সেটা যাতে সঠিকভাবে আপনার পালিত হয় তা দেখা। কিন্তু বিসিএসসি থেকে আপনি বলছেন যে ডুইং বিজনেস, ইজ অফ ডুইং বিজনেস, এটার এখানে তেমন কিছুই দেখা যাচ্ছে না। ওনাদের লাইসেন্স পাওয়ার জন্য, পারমিশন পাওয়ার জন্য দাঁড় দাঁড়ে করতে হয়। আবার বলছেন যে আমাদের ছোট যারা ব্যবসায়ী তাদের দিকে সবার নজর, কিন্তু একই কাজ আমি করলে অন্যায়, বড় ব্যবসায়ী করলে এটা তখন আর অন্যায় হয় না। আবার ভোক্তা অধিকার যে কাজ করছে, ছোট ছোট প্রতিষ্ঠানকে ধরছে কিন্তু বড় প্রতিষ্ঠানকে বোধহয় ধরছে না, এরকম একটা কমপ্লেন আছে, কি বলে? তো সর্ব অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়, এই অবস্থার মধ্যে আমরা আছি বলে মনে হয়। এখন আমরা যাই সরকারে। আমি যেভাবে বুঝি, সরকার হলো একটা রাষ্ট্রের শীর্ষ একটা সংগঠন, রাষ্ট্রের। বাংলাদেশ একটা রাষ্ট্র, সেটা 1971 সালে 16ই ডিসেম্বর বিজয় লাভ করেছে, 26শে মার্চ তার স্বাধীনতা ঘোষণা করেছে। কিন্তু এরপরে গত 53 বছরে দুজন রাষ্ট্রপতি মানে হত্যার শিকার হয়েছে, বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমান। একজন রাষ্ট্রপতি জনরোষের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদ। 9 বছর রাজত্ব করেছেন, 5 বছর জেল খেটেছেন দুর্নীতির দায়ে। এই পেছনে এই যে জনতা টাওয়ার একটা ছিল, এটা দুর্নীতির দায়ে, পর দেখা যাচ্ছে যে এটার সাথে দুর্নীতি যুক্ত। তারপরে আপনার রিসেন্টলি একজন অত্যন্ত মানে প্রভাবশালী আগের রাষ্ট্রপতির কন্যা, উনি জনরোষের মাঝে কোথায় আছেন আমরা জানি না, শুনি উনি নাকি ইন্ডিয়াতে আছেন। ইন্ডিয়াও প্রকাশ্যে স্বীকার করে না, আমরা বলতে পারছি যে হ্যাঁ নিশ্চিতভাবে উনি ইন্ডিয়াতে আছেন। এই যখন দেশের অবস্থা, উল্টা দিকে হলো যে 1 বছর এখন পূর্তি হচ্ছে, দেশের বিপুল একটা জনসংখ্যা, কিশোররা জীবন হারিয়েছে, প্রায় 2000-এর মতো বিজ্ঞাপনে এসেছে, মানে বিজ্ঞাপন না, প্রজ্ঞাপনে প্রায় 35,000 নাকি পঙ্গু লোক আছে, তার মধ্যে চোখ হারিয়েছেন, চিরতরে অন্ধ হয়ে গিয়েছেন। তার মানে এটা একটা বলতে হচ্ছে যে সিস্টেম অফ খেয়াসের মধ্যে আমরা আছি টোটালি।
তাহলে আগে রাষ্ট্রকে সৃষ্টি করতে হবে। আপনারা যা বলেছেন সবই ঠিক আছে, বাট উই শুড ফার্স্ট টু ক্রিয়েট আ স্টেট প্রপারলি। যে সমস্ত দেশের কথা আমরা বলছি ওদের সাথে আমাদের কোয়ালিটির আকাশ পাতাল ব্যবধান হয়ে যাচ্ছে এবং দিন দিন বাড়ছে। ধরেন যে ইউরোপের দেশ, সেখানে সকল কিছুতেই তারা আইন মেনে চলার চেষ্টা করে, আইন তৈরি করে, যেটাকে বলা হয় রুল অফ ল। আর আমাদের দেশে এর কারণ কি? ঐতিহাসিকভাবে আমি আরেক জায়গায় পড়েছিলাম, আমাদের এক সময়কার বাণিজ্য মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি ছিলেন উনি। মূলত ওনার জন্ম হয়েছিল পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরে, পড়াশোনা ওখানে, একজন জসিমউদ্দিন, একজন আব্বাসউদ্দিন আহমেদ। তো এই ক্রাইসিসটা এর পরবর্তীতে কি হলো যে দেখেন আজও আমরা স্টেবল একটা গভর্নমেন্ট জন্য মুখিয়ে আছি। কিভাবে হবে স্টেবল গভর্নমেন্টটা, এটার মধ্যে আমাদের রাজনীতিবিদদের মধ্যে কোনো ঐক্য নাই। আমরা দেখছি প্রতিনিয়ত আপনার সাংবাদিকদের সাথে আপনাদের মিডিয়াতে আসছে, এক গ্রুপ বলে এক কথা, অন্য গ্রুপ বলে বিপরীত কথা। কোনটা সঠিক? আমাদের ব্যবসায়ীরা বা এই দেশের নাগরিকরা তারা শান্তিতে থাকবে কি করে, এটা একটা বড় প্রশ্ন আমার কাছে। মূলত রাষ্ট্রের কাজ হলো জনগণের জন্য কাজ করা, এজ এ টোটাল জনগণ, সিটিজেন। আর ভোক্তারা এক অর্থে সিটিজেনই। যিনি ভোক্তা তিনি সিটিজেন, যিনি সিটিজেন তিনি ভোক্তা। মূলত সিটিজেন্স রাইট। একজন সিটিজেনের রাইট তো শুরু হয় যেদিন তিনি জন্মগ্রহণ করেন ওদিন থেকে। একটা বাচ্চা, তাকে কিভাবে যত্ন নেওয়া হবে, তাকে কিভাবে বাঁচিয়ে রাখা হবে, সংশ্লিষ্ট মা বাবা, পরিবারের সদস্যরা, তার পরবর্তীতে। আর আমাদের দেশে এই এখন যদি আমরা নিচে নামি, ফুটপাতে অর্ধবস্ত্র নিয়ে শত শত ছেলে আছে এই দেশে। আপনার যেখানে বলা হচ্ছিল, একজন উনি এফবিসি নাকি বলছিলেন যে এখানে এখন নাকি দৈনিক শ্রমিক পাওয়া যাচ্ছে না, অনেক দামি। কত দাম? 800 টাকা। 800 টাকা কে একদিনে, তাইলে ঘন্টায় কত? আমরা যেটা জানি যে লেবারের টাইম হলো 8 ঘন্টা, 8 ঘন্টায় 800, 1 ঘন্টায় 100। আপনার যদি ডলারে নেই, আমি যতটুকু জানি ইংল্যান্ডে একজন শ্রমিকের মজুরি হলো ঘন্টায় 7.5 পাউন্ড মিনিমাম। তো উনি যেটা বলছেন এটা হলে তো কোথায় আছে? এখন বলবেন যে আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ কেন? ওরা তো আকাশ থেকে টাকা পায়নি, ওরা তো বানিয়েছে নাকি? সেটাও বানানো। আপনি লুট করেন, আপনার লুটের তো ক্ষমতা নেই। আপনি লুট হইতে দিয়েছেন, আপনার সামনে দিয়ে লুট করেছে, আপনি এটা মেনে নিয়েছেন, তার মানে আপনার লুট ঠেকানোর ক্ষমতাই ছিল না। আমি আরেকটা জায়গায় পড়েছি, যখন বোম্বে বন্দরে অষ্টম জর্জ যখন রাজপুত্র হিসেবে আসেন শিপে, তাকে দেখার জন্য নাকি ওই তীরে যত লোক হয়েছিল সবাই একটা করে পাথর ছুটলে ওই শিপ ডুবে যেত, কিন্তু ওনাকে তো সবাই শ্রদ্ধা জানিয়ে এনেছে। তাহলে আমার কি কোনো দোষ নাই? আমার কি অপারগতা নেই? আমার কি অক্ষমতা নেই? আমাদের এখন যেমন কিছুদিন আগে, তখন আমাদের দেশে কেওয়াস চলছিল, আমরা যে অগাস্টের 3 কি 4 তারিখ এক সিদ্ধান্ত দেখি, এটা কি ট্রু? সেটা হলো যে দুষ্টামি করা। এই দেশের আপনারা যারা বলছেন, হ্যাঁ এটা একটা মিক্সড একটা ইকোনমির মধ্যে আছে, মিক্সড এক্সপেরিয়েন্সের মধ্যে আছে, যেখানে আপনার ওই যে আরেকটা কথা হচ্ছিল, যেখানে একদিকে ভোক্তা আর ভোক্তার শত্রু হলো বিনিয়োগকারী অথবা বিক্রেতা। কিন্তু আসলে তো তা নয়, যিনি বিক্রেতা তিনিও ভোক্তা, তিনি অন্য কোনো জায়গা থেকে। তাহলে তো উনি আমাদের সাথে এত প্রতারণা করার কথা নয়। আবার অন্যদিকে আমি দেখেছি, আপনার নাম বলবো না, আমার এখানে এক বিনিয়োগকারী আপনার কোন একটা জিনিস উৎপাদনের সাথে যুক্ত থেকে বিক্রির সময়
বাজারে যখন যেই পণ্যটার দাম বেশি, মানুষ অসহনীয় পর্যায়ে আছে, ওই বিনিয়োগকারী ওইটা বিক্রি করে দিয়েছেন ওনার নিজের এখতিয়ারের বাইরে থেকে, কারণ এটাতে লাভ বেশি। এই যদি হয় অবস্থা, তাহলে আপনি কোথায় যাবেন, কার কাছে যাবেন? আরেকটা বিষয় হলো যে ওই যে যেটা এখানে এনবিআর বা বিএসটিআই এর প্রতিনিধি আসলে ভালো হতো, এটা আই বিলিভ ইট এন্ড আই সাপোর্ট ইট। কারণ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে কাজের যে জুরিসডিকশনটা, সেটা কিন্তু হলো আইনের যারা লঙ্ঘন করবে সেটা প্রয়োগ করো, কিন্তু বিনিয়োগে কি কোন ভোক্তা অধিকার নয়, সেটার জন্য শিল্প মন্ত্রণালয়, সেটার জন্য আপনার বিসি, তার জন্য আছে বাণিজ্য মন্ত্রণালয় আমদানি রপ্তানির বিষয়টা দেখবার জন্য। আবার বাণিজ্য মন্ত্রণালয়ের একাধিক উইং আছে, আমদানি রপ্তানি, ইন্টারন্যাশনাল ট্রেড, সো এন্ড সো। কিন্তু ভোক্তা অধিকার কি বাণিজ্য মন্ত্রণালয় সব কাজ বাস্তবায়ন করবে? ইজ ইট পসিবল? আমাকে কি সে ম্যান্ডেট দেওয়া হয়েছে? আমার আমার জুরিডিকশন কি, আমার সার্টিফিকেট কি? সেটা একটা বড় প্রশ্ন। আমি আমার সীমা লঙ্ঘন করলে তখন দেখা যাবে যে ভালো কিছু হবে না। এই দেশের সীমা লঙ্ঘনই সমস্ত অনিয়ম করেছে। প্রত্যেকে যার যার সীমা লঙ্ঘন করে কাজ করার চেষ্টা করেছে, কিন্তু পরিণামে এটা রেজাল্ট অত্যন্ত বেদনাত্মক হয়েছে, পেইনফুল হয়েছে, হয়ে চলেছে অলরেডি। যেমন ধরেন, আমাদের সরকারকে এখন কেউ বিশ্বাস করে, এটা সত্য। আমি এটা যদি অস্বীকার করি, আমি সত্যকে অস্বীকার করি। এক, হয়রানি হয়। দুই, সরকার মানে হলো যে লম্বা প্রসেস থাকে, এবং যার মধ্য দিয়ে দেখা যায় যে জিনিসটা 2 দিনে হওয়া সম্ভব সেটা 2 মাস চলে যাচ্ছে, এমনকি 2 বছরও চলে যাচ্ছে। এমনকি সরকার টু সরকারও এটা হচ্ছে। সরকারের একটা ডিপার্টমেন্টকে অপর ডিপার্টমেন্টকে যখন সার্ভিস নিতে যায়, তখন বুঝে সরকার কি জিনিস। তাহলে এই সরকারটা হওয়া উচিত অত্যন্ত আপনার যেটাকে বলা হচ্ছে যে ফ্লেক্সিবল এবং কুইক, যাতে সাড়া প্রদান করতে পারে। সরকার তো আর কিছু না, জনগণের জন্য সরকার। সেই আব্রাহাম লিঙ্কন বলেছেন, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এটাই সরকার। এটা যদি হয়ে থাকে জনগণ, কিন্তু আমাদের এখানে কি রেসপন্সিবিলিটি সরকার শো করে? কতটুকু করে? এখন আপনারা বলবেন, আপনি সরকার হয়ে এসব কথা বলছেন কেন? না, এইভাবে মানে আমাকে কোন সরকারের কাছে সাধারণের প্রত্যাশা অনিয়ম নয়, দুর্নীতি নয়, হয়রানি নয়, এবং তাকে আপনার কি বলা যায় সাফার করানো, এটা সরকারের তো কাজ কোথাও লেখা নেই। আমার রুলস অফ বিজনেস, অ্যালোকেশনস অফ বিজনেস, আমার সংবিধান, আমার যে সার্ভিস রুলস বা অন্যান্য আইনগুলো আছে, কোথাও কি বলা আছে তুমি তোমার কাছে লোক, আমি মে বি রং, কিন্তু আজকে রাষ্ট্রটাই তৈরি করতে হবে। আজকে রাষ্ট্র তৈরি করার এদিকে না গেলে আপনার বিনিয়োগ, বাণিজ্য, রপ্তানি, আমদানি কোনো কিছুই আমরা সুস্থভাবে পাবো না। ফর এক্সাম্পল, আমরা অটো চালাই, এখানে আমি একটা অভিযোগ পেলাম যে অটোর যে ব্যাটারি যিনি সাপ্লাই দেন অফিসিয়ালি, তার থেকে আনঅফিসিয়াল ওই ব্র্যান্ডের এই দেশে ব্যাটারি চলছে বেশি, এবং এই দেশ এবং ওই দেশের দুষ্টরা মিলে এখানে এই টঙ্গীতে নাকি আপনার গাজীপুরে বিশাল ফ্যাক্টরি আছে, কোটি কোটি টাকা এখানে করা হচ্ছে। আচ্ছা, তারপরে আপনার এই যে বললেন যে বিভিন্ন সুপার, আমার টিমকে সরকার দায়িত্ব দিয়েছে যে কোথাও যদি আইনের ব্যত্যয় হয় তাহলে সে ব্যবস্থা নেবে। আপনাদের কেউ যদি কোনো আইনের ব্যত্যয় না করে, ওনারা ঘুরে ফিরে চলে আসবে। ওনাকে তো বলা হয় না যে জবরদস্তি করো, তুমি অমুককে ধরো, অমুককে ইয়ে করো। হ্যাঁ, তাহলে বোঝেন, অর্থাৎ আমরা যারা বিক্রেতা, আমরা যারা বিভিন্ন জায়গায় যুক্ত আছি, আমাদের এই ক্লাইমেটটাও একেবারে সুস্থ নয়। তাহলে আমার ভোক্তা অধিকারের কোনো দরকারই ছিল না। অনেক দেশে ভোক্তা অধিকারের যেখানে করা হচ্ছে সেখানে হচ্ছে এক্সট্রিম পরিবেশ, যে শতকরা 90টা ক্ষেত্রে বা 99 ক্ষেত্রে আইন মানা হচ্ছে, একটা ক্ষেত্রে কোথাও বিচ্যুত হচ্ছে, সেটাকেও আমরা ঠিক করব। সুতরাং ভোক্তা অধিকার নামে একটা আলাদা আপনার সংগঠন থাকুক, তাহলে যাতে ভোক্তারা দৈনন্দিন যে সমস্ত দ্রব্যাদি ক্রয় করেন, পণ্য ক্রয় করেন, সেখানে যাতে একজনও যাতে প্রতারিত না হন, সেই অবস্থা। আর আমাদের দেশে কি
আমাদের যেটা মূল্য একটা বড় একটা সেন্সিটিভ ইস্যু। ভোজ্য তেল আমাদের সবাই এটা, কারণ 5-6 বছর আগেও মনে হয় যা দাম ছিল এখন অলরেডি ডাবল হয়ে গেছে, তাই না? ভোজ্য তেল এখন ভোজ্য তেলের ক্ষেত্রে হলো কি, এখানে আরো একটা জিনিস আছে যে আমাদের বাজারটা, আমাদের রাষ্ট্রের ক্যারেক্টারটা কি পুরোপুরি আপনার ওপেন ইকোনমি কন্ট্রোল করে নাকি কন্ট্রোল ইকোনমি? আই এম অলসো স্টিল ইন এ ডাউট। যদি পুরোপুরি মুক্ত বাজার হয় তাহলে তেলের মূল্য নির্ধারণ করার কর্তৃপক্ষ থাকার দরকারটা কি? সেটা মুক্ত বাজারে হবে। আবার যদি এটা কন্ট্রোল করা হয়, আরেকটা অংশ মুক্ত বাজারে বাজার ঠিক করবে ইকোনমিক থিওরিতে, দ্য ইনভিজিবল হ্যান্ড, অদৃশ্য হাতের ইয়েতে এটা মূল্য নির্ধারণ হবে। ফলে আমি কনফিউশনে আছি। হ্যাঁ, এনিওয়ে, তো তেলের ক্ষেত্রে হলো কি আপনার বলা হলো যে উৎপাদক যারা রিফাইনারি তারা সময় মতো সাপ্লাই দিচ্ছে, আর এটা একটা। এবার বলা হলো সাপ্লাই দেওয়ার পরে যিনি বিক্রেতা বা এজেন্সি, ওরা খুচরাদেরকে সাপ্লাই দিচ্ছে। এবং আমরা গিয়ে দেখলাম, আমি ব্যক্তিগতভাবে একবার যখন গেলাম দেখলাম যে যিনি বলছেন সাপ্লাই দিচ্ছেন না, যখন প্রকাশ্যে ওনার সাথে কথা বললাম যে কবে থেকে দিচ্ছেন না, কারা দিচ্ছেন না বলেন, তখন কিন্তু আমি সুনির্দিষ্ট কোনো জবাব পাই। তখন আমরা বললাম যে আপনার তো সঠিক কথাটা জনগণের স্বার্থে বলা দরকার, তাহলে আমরা অ্যাকশন নিতে পারি। এখন যদি আপনি এটা তথ্যটা না বলেন, আমি অ্যাকশন নিব কি করে, কার বিরুদ্ধে? আমি তো এখানে আপনার ওহী নাজিল আমার পর হয় নাই যে অমুক এটা হচ্ছে, এরকম ওহী নিয়ে আমি চলব। তো মানে আপনারা যা বলেছেন আমি যে নোট করেছি, এগুলো কোনোটাই অসত্য নয়। আবার গোড়াতে আমি যেটা মনে করি যে আমাদের অতি দ্রুত একটা সুস্থ সঠিক একটা রাষ্ট্র নির্মাণ করা দরকার, অর্থাৎ রাষ্ট্রের সরকার নির্মাণ করা দরকার। সেটা যদি না করেন, করতে না পারেন, এটা করবে নাগরিকরাই, দেশের জনগণ। জনগণ যে শক্তিশালী বারবার প্রমাণ দিয়েছে জনগণ। আপনার ৭১ তো আছে, জীবন দিয়েছে। তারপর আমি ৯১ দেখেছি যে পাওয়ারফুল ম্যান অফ দিস কান্ট্রি দেন দ্য হুসাইন মোহাম্মদ এরশাদ, নামই বলা যায়। ওনার অধীনে তখন কমপক্ষে ৯টা ক্যান্টনমেন্ট, জিওসি। হ্যাঁ, তার মানে কি সমস্ত অস্ত্র এবং গোলাবারুদ ওনার অধীনে, ওনার কথায় চলে। কিন্তু ফাইনালি জনগণ যখন সিদ্ধান্ত নিলেন আমরা এই অবস্থা চাই না, এবং আমার মনে আছে প্রেস ক্লাবে তখনকার সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক ফয়েজ আহমেদ সাংবাদিক, উনি যখন দাওয়াত করলেন আমাদের শীর্ষ দুটা দলের নেত্রীকে যে শেখ হাসিনা এবং খালেদা জিয়া আপনারা একটু ওখানে বসবেন, একটু চা খাবেন, সেদিন আমাদের সেই পাওয়ারফুল ম্যানটা বুঝে গেছে আমার পায়ের তলায় আর মাটি নেই, এবং এর পরদিন উনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন এবং পদত্যাগ করেছেন। জনগণের শক্তি প্রমাণিত হল, জনগণ আশায় বুক বাঁধল, নতুন একটা সরকার গঠিত হলো তত্ত্বাবধায়কের অধীনে, বিচারপতি শাহাবুদ্দিন ওনার অধীনে। আপাত অর্থে আমাদের দেশের শ্রেষ্ঠ একটা নির্বাচন দিয়ে গেছেন। তখন আমরা পেপারে, আমি দেখেছি যে পেপারে লিখেছে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা হলো 10 জন বা 11 জন ফেরেশতা এসে পরের 5 বছরের জন্য 300 জন। তার অর্থ এই যে যার সুষ্ঠু নির্বাচন করার সদিচ্ছা অথবা সক্ষমতা নেই, তিনি বাকি 5 বছরের দায়িত্ব চালানোর সক্ষমতা আছে কিনা এটা নিয়ে প্রশ্ন আসে। কারণ এটা সরকার মানে সকল রিসোর্স, ফাইন্যান্সিয়াল এন্ড নন ফাইন্যান্সিয়াল, তো কন্ট্রোলিং উনার হাতে। একদিকে বাজেট আর আমরা
বা এটা সবকিছুর মালিক সরকার। এই সরকার যদি একটা নির্বাচনই দিতে না পারে, তাহলে এই টাকাটা উনি সঠিকভাবে ব্যয় করবেন সেটা কিভাবে ধরা যায়? এই যন্ত্রটা সঠিক ব্যবহার হবে, আলিম আক্তার খানকে সঠিক জায়গায় নিয়োগ হবে, এটা কিভাবে ধারণা করা যেতে পারে? তাই হয়েছে আজকে এখন প্রমাণিত হয়েছে যে সত্যিকার অর্থে সরিষার মধ্যে ভূত ছিল, ফলে সরিষা ঠিক হয় না। এখন যেমন আমি এখানে যখন কথা বলছি, তারও আগে আমি একটা প্রশ্নের সম্মুখীন হয়েছি প্রকাশ্যে, আমার প্রতিষ্ঠান নাকি কোনো না কোনো পক্ষে কাজ করে। ডাইরেক্ট আমাকে বলেছে ঢাকার একটা সেমিনারে। তাহলে আজকেও আমাকে যাতে কেউ ব্যবহৃত করতে না পারে এই বিষয়ে আমারও সজাগ থাকা উচিত, এবং সব সময় আমাকে এটা থাকা উচিত। এখন যদি আমি এটা পারি তাহলে আমি আমার চেয়ারে উপযুক্ত, আর যদি আমি না পারি তাহলে আমি চেয়ারে উপযুক্ত নই। যে যাই বলুক না কেন, আমার বিচার আমাকে করতে হবে। হ্যাঁ, এই দেশে এটা আজকের মূল কথার বিষয় হলো যে প্রথমত দুইটা বিষয় আমি বুঝেছি। একটা হলো কোয়ালিটি কসমেটিক সামগ্রী এন্ড স্কিন কেয়ার সামগ্রী, সেকেন্ড হলো ইনভেস্টমেন্ট এন্ড এক্সপোর্ট। ঠিকই তো? আচ্ছা, এখন হলো কোয়ালিটি নির্ধারণ করার জন্য যে কর্তৃপক্ষ আছে, আমি সেই কর্তৃপক্ষ নই। আমি, কেউ যদি অভিযোগ করে যে এই পানিটা ভালো না, তখন আমার তাকে ডেকে বলার যে এই পানিটা ভালো না বলছে, এখন আপনি এই পানিটা কেন ইয়ে করছেন? এখন আমাকে বলবো যে এটা তো ভালো নয়, হোয়াট ইজ ইউর জাজমেন্ট এন্ড হাউ? তখন আমাকে কোনো না একটা মেসেজ না নিলে কিন্তু আমি তার উত্তরটা দিতে পারবো না এবং প্রপারলি ব্যবস্থা নেওয়াটা হবে না। আরেকটা হলো